আসসালামু আলাইকুম। আবেগ নিয়ে আলোচনা করব আমরা। পরিচ্ছেদ 25। আবেগ আসলে কি? আমরা যখন বাক্য ব্যবহার করি, সেই বাক্য আমরা কি প্রকাশ করতে চাই? বাক্যে আসলে আমরা নিজের মনের মধ্যে যে ভাবটা থাকে, অর্থাৎ নিজের যে বক্তব্য থাকে, সেই বক্তব্য আমরা প্রকাশ করে থাকি। এবং বক্তব্য আমরা প্রকাশ করতে গেলে সে বক্তব্য দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, আতঙ্কের হতে পারে। দেখুন, দুঃখের, দুঃখ, তারপর বিষাদ, দুঃখ বা বিষাদ, বেদনা, আনন্দ, তারপর আতঙ্ক, বিস্ময়, ইত্যাদি বিভিন্ন রকমের ভাব আমরা প্রকাশ করে থাকি। বিভিন্ন রকমের ভাব প্রকাশ করে থাকি, যেমন কেউ যদি কোনো সাফল্য অর্জন করে আমরা খুব আনন্দিত হই, আমরা বলি বাহ চমৎকার ফলাফল করেছো। তারপর যদি দেখা যাচ্ছে কোনো ক্ষতির সম্মুখীন হয়, তখন আমরা কিন্তু বলি সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, হায় হায় আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তার মানে এই যে বাক্যে আমরা বিভিন্ন শব্দ বা পদ ব্যবহার করছি বাক্যের ভাবকে পরিপূর্ণতা প্রকাশের জন্য, সেগুলোকে বলা হচ্ছে আবেগবাচক শব্দ বা আবেগ। তাহলে বলছেন এখানে উত্তরে আমরা যদি দেখি সংজ্ঞাটা, মনের ভাব বা আবেগকে, অর্থাৎ আমি দুঃখিত হই বা আনন্দিত হই বা পুলকিত হই বা আতঙ্কিত হই, আহ, এরকম অনেক ধরনের মনের ভাব আমরা প্রকাশ করে থাকি। এবং সেগুলো প্রকাশ করতে গেলে আবেগ বলতে কি বোঝায়? আবেগ আসলে মানুষের যে অনুভূতি, সেটি হচ্ছে আবেগ। সেই অনুভূতি কি রকম হতে পারে? আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, বা বিষাদের হতে পারে, এরকম বিভিন্ন রকমের হতে পারে। তার মানে আবেগ একটা বিরাট প্ল্যাটফর্ম বা বিরাট একটা ক্ষেত্র, তাই না? তা আবেগটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে এখানে কি থাকতে পারে? তো এটা যদি আবেগ হয়, আবেগ শব্দটাকে যদি আমরা এটা এখানে ইন্ডিকেট করি, তাহলে এখানে আমরা কি পাবো? যে দুঃখ, তাই না? দুঃখ, কষ্ট, আনন্দ, তারপর দেখা যাচ্ছে আতঙ্ক, এই সব কিছু মিলে কিন্তু, এরকম নানাবিধ বিষয় মিলে কিন্তু সেটি কি হয়? আবেগ হয়ে যায়। তাহলে আবেগ আমরা বুঝতে পারছি যে আমরা যে ভাব প্রকাশ করছি, মনের ভাব প্রকাশ করছি, সেই মনের ভাব প্রকাশ করতে গেলে আমরা আবেগ ব্যবহার করে থাকি। ফলে কি দাঁড়াচ্ছে? যে মনের ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে। খেয়াল করতে হবে এখানে, যে সব শব্দ দিয়ে, অর্থাৎ কিছু শব্দ আমরা ব্যবহার করি এবং এগুলো স্বাধীনভাবে, এটি খুব গুরুত্বপূর্ণ, যে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। স্বাধীনভাবে কি হয়? যে বাক্যে ব্যবহৃত ব্যবহৃত হয়। ফলে সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। যেমন আমরা কিছু এখানে যদি উদাহরণ লিখি, যে ছি ছি, ছি ছি, আমরা কি বলি? যে ছি ছি, তুমি এই কাজ করলে। তারপর বলি আহা, লোকটা পড়ে গিয়েছে, আহা, তাই না? আরো আছে, যেমন বাহ, তারপর বলি সাবাস, তারপর বলি আহ, এরকম অনেক কিছু বলি। এগুলো বাক্যের যে অর্থ, অর্থ প্রকাশের সাথে সঙ্গতি রেখে আমরা সেগুলো কি করি? আমরা সেগুলো ব্যবহার করি। ফলে এই সব কিছু মিলে কিন্তু যে আবেগবাচক শব্দ। তাহলে সেই আবেগবাচক শব্দের ক্ষেত্রে আরো কিছু আছে, যেমন হ্যাঁ বা না, এটিও আবেগ। হ্যাঁ বা না, কিরকম? যে আমরা বলছি যে যে তুমি কি ঢাকা যাবে? হ্যাঁ আমি যাব, সম্মতি দিচ্ছি। তাহলে সেটি কিন্তু এখানে কি সিদ্ধান্ত দিচ্ছে, সম্মতি দিচ্ছে।
তাহলে নিচে বিভিন্ন ধরনের যে বই আমাদের বলেছে বিভিন্ন ধরনের আবেগ রয়েছে, সেটি আমরা দেখব কিরকম, যে বিভিন্ন ধরনের আবেগ। প্রথমে আমরা দেখব যে সিদ্ধান্ত আবেগ, এবং এটি বাক্যের সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের আবেগ। তাহলে বিভিন্ন ধরনের আবেগের মধ্যে প্রথমে রয়েছে এক, সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ কিরকম? ধরুন যে আবেগের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত প্রকাশিত হচ্ছে। সিদ্ধান্ত মানে কি? যে আপনি কোথাও যাবেন, তো আরেকজন প্রশ্ন করলো, তুমি কি সেখানে যাবে? আপনি বললেন যে হ্যাঁ আমি যাব। তার মানে এই যে আপনি হ্যাঁ বা না বলছেন, না আমি যাব না, তাহলে সেটি কি প্রকাশ করছে? তার মানে একটা আবেগ ব্যবহার করে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, সেটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। ফলে এই জাতীয় সিদ্ধান্ত আবেগের মধ্যে কি রয়েছে? অনুমোদন, অনুমোদন, তারপর রয়েছে সম্মতি, সমর্থন, সম্মতি, সমর্থন। খেয়াল করুন যে অনুমোদন কি? আপনি বললেন স্যার কি বাজেট দিবেন? ধরা যাক আপনার একজন সহকর্মী এই প্রশ্নটা করেছে, স্যার কি বাজেট দিবেন, প্রশ্ন করেছে, এবং আপনি উত্তর দিলেন কি? যে উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি বাজেট প্রস্তুত করেছেন, প্রস্তুত করেছেন। ফলে এই যে আপনি বললেন যে একজন প্রশ্ন করলো স্যার কি বাজেট দিবেন, আপনি বললেন যে হ্যাঁ, তার মানে কি এটা দিয়ে কি অনুমোদন বোঝাচ্ছে বা সম্মতি বোঝাচ্ছে, যেটাই বলুন না কেন সেটি বোঝাচ্ছে। যেমন হ্যাঁ আমাদের জিততেই হবে, বেশ তবে যাওয়াই যাক। খেয়াল করতে হবে যেখানে আমরা আবেগবাচক শব্দ ব্যবহার করব, সেই আবেগবাচকের শব্দের পরে বাক্যটি যে রয়েছে সেখানে কি রয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি দেখি হ্যাঁ আমাদের জিততেই হবে, হ্যাঁ হ্যাঁ আমাদের জিততেই হবে। এই যে আপনি বলছেন যে হ্যাঁ আমাদের জিততেই হবে, তার মানে এটি কি সম্মতি বোঝাচ্ছে, সমর্থন বোঝাচ্ছে, এরকম। আর এরপর যদি আমরা লিখি যে বেশ, বেশ তবে যাওয়াই যাক। এখন প্রশ্ন হচ্ছে বেশ এটি আপনি কিভাবে বুঝবেন যে এটি আবেগ কিনা, সিদ্ধান্ত আবেগ কিনা, তাই না? সিদ্ধান্ত আবেগ কিনা বেশ দিয়ে আমরা কিভাবে বুঝব? আপনি যদি বলেন যে তুমি তো বেশ খেলেছো, তুমি তুমি তো আজ বেশ খেলা দেখিয়েছো, তাহলে এই যে আপনি বলছেন তুমি তো আজ বেশ খেলা দেখিয়েছো, আর এখানে বেশ তবে যাওয়াই যাক, তাহলে পার্থক্যটা কোথায়? বেশ থাকলেই যে সেটি সিদ্ধান্ত বা প্রশংসা হবে তা না।
দেখতে হবে এর পরে কে বসেছে। একজনকে আপনি যখন বলছেন তুমি তো আজ বেশ খেলা দেখিয়েছো, তার মানে কি এটি আসলে প্রশংসা, তাই না? প্রশংসা বোঝাতে ব্যবহার। কিন্তু এখানে কি হচ্ছে দেখুন, যে এখানে কি বলছে, বেশ তবে, এই যে এই বাক্যটুকু খেয়াল করতে হবে, তবে যাওয়াই যাক। এখানে কি দিয়েছে? সিদ্ধান্ত দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। তার মানে এটা কি দাঁড়ালো? আবেগবাচক শব্দ দেখেই বলে দেওয়া যাবে না যে সেটি আসলে সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, নাকি অন্য কোনো আবেগ, আতঙ্ক আবেগ, কোনটি। বাক্যটা খেয়াল করতে হবে। এবং এখানেই কিন্তু শিক্ষার্থীরা ভুলটা করে। বেশ তবে যাওয়াই যাক। বেশ খেলেছো, তুমি আজ বেশ পারফর্ম করেছো, মানে চমৎকার করেছো। তাহলে কাউকে যদি আপনি বলেন তুমি তো বেশ নম্বর পেয়েছো, তার মানে কি এটা কি প্রশংসা করলেন, যে অনেক বেশি, তাই না? ফলে এই যে পার্থক্যটা, সেটি কেন হচ্ছে? বাক্যের উপর নির্ভর করে হচ্ছে। এবং এই কারণে তখন কিন্তু কি দাঁড়াবে, যে সেটি আবেগ কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে সেটি কিন্তু পার্থক্য হয়ে যাবে। ফলে এখানে আমাদের খেয়াল করতে হবে, যে বেশ এর পরে কে বসেছে, বেশ এর পরে কে বসেছে। আমরা যদি খেয়াল করি যে বেশ তবে যাওয়াই যাক, দেখুন যাওয়াই যাক, ধরুন এখানে এটি নিয়ে, এই যে বেশ তবে যাওয়াই যাক, এটি নিয়ে আমরা কিছু উদাহরণ দিব। কিরকম? ধরেন আমরা ছোট করে ফেললাম এখানে, ধরা যাক 3 বন্ধু মিলে আলাপ আলোচনা করা হচ্ছে যে একটা দাওয়াতে যাবে। এবং এখানে যে দাওয়াতে যাবে, তো তারা কি বলছে যে সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে দেখা যাচ্ছে যে পরে কয়েকজন মিলে আবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল যে আচ্ছা ঠিক আছে, চলো যাই। তাহলে বেশ তবে যাওয়াই যাক। কিংবা একজন প্রশ্ন করছে তুমি কি যাবে, তুমি যাবে, দুইজন বলল যে আমি যাব, আমরা যাব, আরেকজন বলল যাব না। পরে আবার বললো আচ্ছা বেশ, তো যাওয়াই যাক। তার মানে কি বেশ দেখে বোঝা যাবে না যে সেটি আসলে কোন অর্থ প্রকাশ করছে, যতক্ষণ না তারপরের অংশটুকু আমরা দেখব। পরে দেখুন তবে যাওয়াই যাক, তার মানে এখানে বেশ সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু তুমি তো আজ বেশ খেলা দেখিয়েছো। ফলে এখানে কিন্তু সে কি করছে? প্রশংসা দেখাচ্ছে। ফলে এই যে পার্থক্যটা, সেটা কিন্তু আমাদের ধরতে হবে। ঠিক আছে? পার্থক্যটা মূলত হবে কিন্তু বাক্যের উপর নির্ভর করে। এই বাক্যের ব্যবহার দেখে আমরা বলে দিব যে এটি হচ্ছে সিদ্ধান্ত আবেগ। ঠিক আছে? তারপর আমরা যদি বলি যে দ্বিতীয়টি কি রয়েছে, প্রশংসা আবেগ, তাহলে দেখুন 2 রয়েছে প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ আমরা যদি খেয়াল করি, সে কি দাঁড়াচ্ছে, যে সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। প্রশংসা আবেগ দিয়ে কি বোঝাচ্ছে? এই ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশিত হয়, প্রশংসা বা তারিফের মনোভাব। তাহলে প্রশংসা প্রশংসা বা তারিফের মনোভাব এখানে প্রকাশিত হয়। আমরা উদাহরণ দেখব, প্রকাশিত হয়। এখানে কিন্তু কোনো কনফিউশন তৈরি হবে না। কিরকম? যেমন সাবাস, সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, এমন খেলাই তো চেয়েছিলাম। ফলে এখানে আমরা কি পাচ্ছি, যে
দেখুন যে সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম, তাহলে প্রশংসা এখানে কি বোঝাচ্ছে যে প্রশংসা আবেগ বলতে যে শব্দগুলো আমাদের এখানে প্রশংসাকে বোঝাচ্ছে। তাহলে খুব ভালো খেলেছে, এবং এই খুব ভালো খেলাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে সাবাস ভালো খেলেছো। তাহলে তারপর আমরা আবার বলতে পারি বাহ চমৎকার লিখেছো। বাহ চমৎকার লিখেছো। তাহলে এই যে আমরা বলছি যে বাহ চমৎকার লিখেছো, এখানে কমা, তাহলে বাহ কিন্তু প্রশংসার ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে, তাই না? তাহলে এখানে দেখুন আমরা দেখছি বাহ দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে, চমৎকার লিখেছো। তাহলে বাহ কখন ব্যবহার হচ্ছে, যে এখানে প্রশংসার ক্ষেত্রে বাহ এই যে আবেগটি ব্যবহার হয়েছে। বাহ এমন খেলাই তো চেয়েছিলাম, এখানেও বলা যেতে পারে বাহ এমন খেলাই তো চেয়েছিলাম। ফলে সিদ্ধান্ত আর প্রশংসার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা খুব একটা কঠিন কিছু হবে না। ঝামেলা কোথায় হয়, যে বিস্ময়ের ক্ষেত্রে বুঝতে সমস্যা হতে পারে, যে সম্বোধনের ক্ষেত্রে সম্বোধনের সমস্যা হবে না, যেটি সমস্যা হতে পারে যে সিদ্ধান্ত আবেগ আর প্রশংসা আবেগের মধ্যে পার্থক্য কি, তখন কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। ফলে আবেগবাচক শব্দের দিকে না তাকিয়ে আমরা বাক্যের দিকে তাকাবো। বাক্য দিয়ে কিন্তু খুব সহজে বোঝা যাবে যে সেটি আসলে কি বোঝাচ্ছে। তারপর আমরা এখানে দেখব যে ৩ নম্বরে এখানে কি বলছে। ৩ নম্বরে বলছে বিরক্তি আবেগ। বিরক্তি বিরক্তি আবেগ। তাহলে বিরক্তি আবেগ দিয়ে কি বোঝাচ্ছে, যে ধরনের শব্দ এই ধরনের শব্দ কি বোঝাচ্ছে, যে এখানে বিরক্তি বা এখানে বিরক্তি বোঝাচ্ছে কিরকম, এই ধরনের শব্দ বিরক্তি বোঝাচ্ছে কোন ক্ষেত্রে, আমরা দেখব যে অবজ্ঞা, বিরক্তি, অবজ্ঞা, বা ঘৃণা ইত্যাদি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে বিরক্তি আবেগের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যেমন ছি ছি এরকম কথা তার মুখে মানায় না। ছি 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 এরকম কথা তার মুখে মানায় না। ফলে এখানে কি বোঝাচ্ছে, যে ছি ছি এরকম দিয়ে আমরা কি বুঝেছি, যে এখানে বিরক্ত হচ্ছে যখন ছি ছি তুমি এই কাজ করতে পারলে। তারপর একটি হচ্ছে অবজ্ঞা, ঘৃণা, তাই না? এই যে ঘৃণা, তারপর অবজ্ঞা, এই সব বিষয়গুলো কিন্তু এখানে প্রকাশ হচ্ছে বিরক্তি আবেগ দিয়ে। ছি ছি তুমি এই কাজ করতে পারলে, ছি ছি তোমার এই কাজটি করা উচিত হয়নি। ফলে এটির সাথে এখানে বোঝাচ্ছে। তারপর জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, তাই না? অনেক সময় এরকম বাবা মা বলে থাকে
সন্তান যদি ভালো না করতে পারে, জ্বালা, এখানে তারপর আমরা লিখবো তোমাকে নিয়ে আর পারি না, তোমাকে নিয়ে আর পারি না। তাহলে দেখুন স্পষ্ট এখানে বিরক্তি প্রকাশ করছে যে ছি ছি, তারপর হচ্ছে জ্বালা, তাই না, তোমাকে নিয়ে আর পারি না। ফলে আমাদের কিন্তু যে সিদ্ধান্ত আবেগ বা প্রশংসা আবেগ বা বিরক্তি আবেগ, সেক্ষেত্রে অবশ্যই বাক্যের দিকে খেয়াল করতে হবে। বাক্যের দিকে খেয়াল না করলে আমাদের কিন্তু ভুল হতে পারে। কাজেই শুধুমাত্র এই অংশ দেখে কখনোই অবজেক্টিভ পূরণ করা উচিত নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আতঙ্ক আবেগ। আতঙ্ক, এটি হচ্ছে 4 নম্বর, তাই তো? 4 নম্বর রয়েছে আতঙ্ক। আতঙ্ক কি? ভয় পেয়ে যাওয়া, তাই না? আতঙ্ক, কোনো কিছু দেখে আপনি যখন আতঙ্কিত হয়ে যাচ্ছেন, তো সেটি হচ্ছে আতঙ্ক আবেগ। কিরকম? যে আতঙ্ক, যন্ত্রণা, এই ধরনের শব্দ, আতঙ্ক, যন্ত্রণা, আমরা এখানে লিখব কাতরতা, আতঙ্ক, আতঙ্ক, তারপর হচ্ছে যন্ত্রণা, কাতরতা ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহার হয়। কিরকম? আমরা এখন দেখব যে এখানে কি বলছে, উহ কি বিপদে পড়া গেল, উহ কি বিপদে কি বিপদে পড়া গেল। তারপর বাপরে বাপ কি ভয়ঙ্কর রাক্ষসটা, বাপরে বাপ কি ভয়ঙ্কর রাক্ষসটা। তাহলে দেখুন যে এখানে কি বোঝাচ্ছে, যে কি বিপদে পড়া গেল। এই যে বিপদ, বিপদ কি করছে? আতঙ্কিত করে ফেলছে, তাকে আতঙ্কিত করে ফেলছে বা গ্রাস করে ফেলেছে। ফলে আমরা এখানে স্পষ্টত বুঝতে পারছি যে সেটি এখানে যন্ত্রণা দিচ্ছে বা কাতরতা প্রকাশ করছে। আবার বাপরে বাপ কি ভয়ঙ্কর রাক্ষসটা, তারপর বলতে পারে বাপরে বাপ কি একটা বিরাট সাপ দেখলাম, তাই না? বাপরে বাপ যে ভয় পেয়েছিলাম। তাহলে এই যে সম্পর্কটা কি বাক্যের এই অংশটুকুর সাথে কিন্তু এটাকে রিলেট করছে বা সম্পর্কিত করছে। এটিকে যখন আমরা পেয়ে যাচ্ছি যে বাপরে বাপ, হ্যাঁ তাই না? যদি বলি বাপরে বাপ কি সুন্দর, কি গোলটাই না দেখলাম, তখন কিন্তু এটা আতঙ্ক হবে না। বাপরে বাপ কি গোলটাই না দেখলাম, ফুটবল খেলায় গোল দেয় না, কখনো কখনো এরকম অসাধারণ গোল হয়ে যায়, তখন কিন্তু সেটা আতঙ্ক না। তাহলে বাপরে বাপ এটা দেখেই যদি আপনি বলে ফেলেন সেটা আতঙ্ক, ভুল হইতে পারে। ফলে বাপরে বাপ কি ভয়ঙ্কর রাক্ষসটা, এক্ষেত্রে হচ্ছে এটি আতঙ্ক। কিন্তু যদি বাপরে বাপ কি খেলা দেখাইলো, কি চমৎকার খেলা দেখাইলো, তখন কিন্তু সেটা প্রশংসা। কাজেই অবশ্যই এই পরের অংশটুকুর দিকে তাকিয়ে আমাকে বলতে হবে সেটি আতঙ্ক আবেগ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে বিস্ময় আবেগ। হ্যাঁ, বিস্ময় আবেগ কি বোঝাচ্ছে? এটি হচ্ছে 5 নম্বরে, বিস্ময় আবেগ। তাহলে এখানে বিস্ময় আবেগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটু বড় করে লিখি। বিস্ময় আবেগের ক্ষেত্রে এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য, এই ধরনের শব্দ যে বিস্মিত বা আশ্চর্য ভাব প্রকাশে,
এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য ভাব প্রকাশে কি হচ্ছে ইত্যাদি ভাব প্রকাশে মনোভাব প্রকাশে ব্যবহৃত হচ্ছে। বিস্মিত বা আশ্চর্য মনোভাব প্রকাশে ব্যবহৃত হচ্ছে। ফলে আমরা যদি এখানে খেয়াল করি যে উদাহরণটা কি হবে, যে উদাহরণে আমরা যাব, আরে তুমি আবার কখন এলে, আরে তুমি আবার কখন এলে, তুমি আবার কখন এলে। দেখুন প্রশ্ন করছে তুমি আবার কখন এলে। তাহলে এই যে প্রশ্ন করছে, যে ধরুন হঠাৎ করে আপনি বাসায় দেখলেন, আপনি বাসার বাইরে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি কি দেখলেন যে হঠাৎ করে কোনো একজন গেস্ট চলে এসেছে। ফলে গেস্ট যে চলে এসেছে সেটাকে আমরা কি বলছি, দেখা যাচ্ছে যার আসার কোনো কথাই ছিল না সেই লোকটাকে দেখে আমরা বলছি আরে তুমি আবার কখন এলে, তাই না? তো দেখা যাচ্ছে যে কোনো বন্ধু বা কোনো দেখা যাচ্ছে আত্মীয় তো অনেকদিন আসে না, দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন দরজা খুলে বারান্দায় দাঁড়িয়েছে, দেখলো যে গেস্ট চলে আসছে, আরে তুমি আবার কখন এলে। তখন অতিথি বলছে যে এই তো মাত্রই এলাম, কেমন আছো, বা বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো। এই যে আবেগ এখানে প্রকাশ হচ্ছে, আরে তোমাকে দেখে তো হতবাক হয়ে গেলাম। তাহলে বিস্ময় বিস্মিত হচ্ছে, তাই না? অবাক হচ্ছে, আশ্চর্য হচ্ছে। বিস্মিত এটি যদি ঝামেলা তৈরি করে তাহলে আমরা এই আশ্চর্য হয়ে যাব, আশ্চর্য, তাই না? আরো বলতে পারি যে আরে এ তো দেখছি লিমন, এ তো দেখছি লিমন, তাই না? তো দেখা যাচ্ছে যে হয়তো একজন একজনকে প্রত্যাশা করছিল যে কোনো একটা কাজ বা ঘটনার ক্ষেত্রে, দেখছি আরে এ তো দেখছি লিমন, মানে হঠাৎ করে আশ্চর্য হয়ে যাও, আরে তুমি কখন এলে, তাই না? ফলে আশ্চর্য বোধক যখন অবস্থা তৈরি হয় তখন সেটি বিস্ময় আবেগ। এরপর আমরা আরো দেখব যে আহ কি চমৎকার দৃশ্য, এটি কিভাবে, আহ কি চমৎকার দৃশ্য, আহ কি চমৎকার দৃশ্য। তাহলে দেখুন আমরা এখানে বলতে পারি বাহ কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য। তাহলে দেখুন বাহ কি চমৎকার দৃশ্য আর বাহ চমৎকার লিখেছো, এখানে আবার লিখবো বাহ চমৎকার লিখেছো। ফলে খেয়াল করুন আহ কি চমৎকার দৃশ্য, এই জায়গায় আমরা বাহ কি চমৎকার দৃশ্য এটাও লিখতে পারবো। তার মানে কি দাঁড়াচ্ছে, বিস্মিত হওয়া, বাহ কি চমৎকার দৃশ্য। ধরুন আপনি বান্দরবান বেড়াতে গিয়েছেন, আর পাহাড়ে চূড়ায় উঠে একেবারে নিচে সারি সারি পাহাড়, যে সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, তারপর দেখা যাচ্ছে উপত্যকা থেকে দেখা যাচ্ছে যে কিরকম দেখা যাচ্ছে নদী বয়ে যাচ্ছে, পাহাড় থেকে দেখছেন, এটি দেখে আপনি বললেন বাহ চমৎকার দৃশ্য বা আহ চমৎকার দৃশ্য। আহ বলি বা বাহ বলি, যখন এখানে প্রশ্ন করছি যে কি এখানে আমরা এই অংশটুকুর দিকে খেয়াল করি, তখন কিন্তু এটি কিন্তু দেখুন আশ্চর্য, তাই না? আশ্চর্য, আশ্চর্য হচ্ছেন। আবার নিচে যে বাহ চমৎকার লিখেছো এটি কিন্তু প্রশংসা, তাই না? প্রশংসা করছে। ফলে খেয়াল করতে হবে যে একই আবেগ, যেমন বাহ, এ কিন্তু কি হতে পারে,
এখানে সে প্রশংসা আবেগও হতে পারে, আবার সে আশ্চর্য বা বিস্ময় আবেগও হতে পারে। কারণ কি, যখন আপনি বলছেন যে কি চমৎকার দৃশ্য, কি অপরূপ, কি সুন্দর, বাহ কি সুন্দর, কি অপরূপ, তখন সেটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন সেই রূপটা দেখে। কিন্তু যখন আপনি বলছেন বাহ তুমি চমৎকার ফলাফল করেছো, তখন কিন্তু প্রশংসা করছো। বাহ তুমি চমৎকার লিখেছো। অনেক সময় আমরা মৌখিক পরীক্ষায় এরকম বলে থাকি বা এরকম প্রশংসা পেয়ে থাকি, বাহ তুমি তো ভালো বলেছো। বা দুইজন মানুষ কথা বলছে, তিনজন কথা বলছে, এর মধ্যে একজন জুনিয়র একটা সিদ্ধান্ত বা একটা কথা বললো, তখন একজন মুরব্বী বলল বাহ তুমি তো চমৎকার বলেছো। তার মানে কি, প্রশংসা। ফলে প্রশংসা যখন হবে, প্রশংসা কখন বোঝা যাবে, এই বাক্য দিয়ে বোঝা যাবে যে এটি হচ্ছে প্রশংসা। আর এখানে এই বাক্য দিয়ে বোঝা যাবে যে এটি হচ্ছে বিস্ময়। ফলে বিস্ময় আর প্রশংসার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য রয়েছে। এবার আমরা প্রশংসার জায়গাটা মুছে দিব। ফলে আহ যে কি চমৎকার দৃশ্য, সেটি এই দুটি বইয়ে আছে, আর এটা আমরা নিচেরটা বোঝানোর জন্য লিখেছি। ফলে আহ এর জায়গায় বাহ হতে পারে, তাই না? হতে পারে। ফলে এটি নিয়ে টেনশনের কিছু নাই। আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে এই দিকে, যে এই বাক্যটার মধ্যে কি রয়েছে। এই বাক্যটা দেখে আমাদেরকে বলে দিতে হবে এটি বিস্ময়। তারপর দেখুন করুণা আবেগ 6 নম্বরে রয়েছে, যে করুণা আবেগ। হ্যাঁ, করুণা আবেগ এটি 6 নম্বরে রয়েছে। তারপরে এই ধরনের শব্দ করুণা, মায়া ইত্যাদি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। সহানুভূতি, তারপরে একটা হচ্ছে সহানুভূতি। সহানুভূতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন আহা বেচারার এত কষ্ট, আহা আহা বেচারার কি কষ্ট, বেচারার কি কষ্ট। এটি দিয়ে কি বোঝাচ্ছে দেখুন, করুণা লাগছে কারোর জন্য, সিম্প্যাথি, তাই না? সিম্প্যাথি যদি একটা শব্দ লিখি, সিম্প্যাথি, এটার মধ্যে এই তিনটা আছে। তাহলে সিম্প্যাথি, করুণা, মায়া, সহানুভূতি। কারোর প্রতি আপনার মায়া লাগলো, সেটিকে আমরা বলি যে করুণা আবেগ, আহা বেচারার কি কষ্ট, তাই না? তারপর আরো বলতে পারে হাই হাই, এখন ওর কি হবে, হাই হাই, হাই হাই, এখন ওর এখন কি হবে। ওর এখন কি হবে। তাহলে এই যে বলছি যে হাই হাই, ওর এখন কি হবে, তাহলে বেচারার কি কষ্ট যে মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দ করুণা, মায়া, তারপর সহানুভূতি, এগুলো প্রকাশে ব্যবহৃত। আহা বেচারার কি কষ্ট, তাহলে এই বাক্যটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে এখানে করুণা আমাদের কাজ করছে। তারপর ওর এখন কি হবে, ধরা যাক কোনো একটা ক্ষতি হয়ে গিয়েছে। অনেক সময় এরকম দেখাচ্ছে, আমরা বিভিন্ন রকম দুর্ঘটনা ছবি দেখে থাকি, যে বাবা মা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সন্তানের দিক তাকিয়ে বলে আহা ছেলেটির এখন কি হবে বা ওর এখন কি হবে। এই যে দুঃখ পাওয়া কারোর জন্য, সহানুভূতিশীল হওয়া কারোর প্রতি, সেটি হচ্ছে এখানে করুণা আবেগ। এরপর আমরা যাচ্ছি সম্বোধন আবেগ। সম্বোধন কি, কাউকে ডাকা, তাই না? সম্বোধন, সম্বোধন আবেগ। তাহলে সম্বোধন আবেগ বলতে কি বুঝাচ্ছি, যে কাউকে উদ্দেশ্য, কারো উদ্দেশ্যে, কারো উদ্দেশ্য করে
উদ্দেশ্য করে ডাকা, কাউকে কাউকে উদ্দেশ্য করে ডাকা। যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন। তো হে বন্ধু, হে বন্ধু, তাই না? এই যে হে, এখানে হে যে ব্যবহার করলাম আমরা, তোমাকে অভিনন্দন। ধরুন কেউ খুব ভালো করেছে, তাই না? তাকে আপনি বললেন হে বন্ধু তোমাকে অভিনন্দন। তারপর কাউকে বললেন যে, কি বললেন, দেখা যাচ্ছে যে যে হে রহিম বা হে করিম, হে করিম, তাই না? হে করিম তোমাকে বাবা ডাকছে, তাই না? এখন কেউ একজন তৃতীয় ব্যক্তি, করিম খেলছিল মাঠে, তাকে এসে বলে হে করিম তোমাকে বাবা ডাকছে। তাহলে এই যে হে বলে আপনি কল করলেন কাউকে, তারপর দেখা যাচ্ছে ডেকে নিলেন, সেটি হচ্ছে তার মানে কি, সম্বোধন করলেন কাউকে। সম্বোধন করা কি, কাউকে ডাকা, তাই তো? তারপর আরেকটা আছে ওগো, তাই না? ওগো, বিশেষ করে নারীরা এটা বেশি ব্যবহার করে। অনেক অনেক নারী আছেন আগের দিকে যারা ছিলেন, তারা স্বামীকে কখনো নাম ধরে ডাকতেন না। তো তারা স্বামীকে কি ওগো বলে ডাকতেন, ওগো একটু এদিকে এসো তো। তো এই যে বলছেন ওগো একটু এদিকে এসো, সেটিকে আমরা জানি যে সম্বোধন বলা হচ্ছে। ওগো তোরা জয়ধ্বনি কর। তো ওগো তোরা জয়ধ্বনি কর, ওগো তোরা তোরা জয়ধ্বনি কর। তাহলে এখানে সম্বোধন আবেগে দুইটি ব্যবহার হয়, একটি হচ্ছে হে, আরেকটি হচ্ছে ও। এখানে আরেকটি লিখবো ওগো আপনার ছেলে কাঁদছে, আপনার ছেলে কাঁদছে, একটু এদিকে আসুন। ধরুন এটি কে বলছে, দেখা যাচ্ছে মা তার স্বামীকে এই যে ডাকছে। তো মা স্বামীকে ডাকছে ওগো আপনার ছেলে কাঁদছে, এদিকে আসুন, তাই না? তো আপনার, তো এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। দেখা যাচ্ছে যে আপনার কেন বলা হয়, অনেকে আছে স্বামীকে কখনোই তুমি করে বলে না। তো আগের আমলের যারা মানুষ, যারা আমাদের অনেক সিনিয়র, তারা দেখা যাচ্ছে স্বামীর নাম ধরেও ডাকতেন না, তুমি করেও বলতেন না, আপনি করে বলতেন। তো সেই ক্ষেত্রে বলে যে ওগো আপনার অজুর পানি দেওয়া হয়েছে, এদিকে আসেন, বা ওগো আপনার ছেলে কান্নাকাটি করছে, একটু বাইরে নিয়ে যান। এরকম ভাবে সম্বোধন করা হতো। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা দেখব যে লাস্টেরটা, সেটি হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বরটা কি বলছে, অলংকার। অলংকার কি? অলংকার আবেগ। খেয়াল করুন, খুব সহজে আমরা বুঝে যাব যে অলংকার কি। অলংকার হচ্ছে গহনা, তাই তো? গহনা সৌন্দর্য বর্ধন করে বা শ্রী বৃদ্ধি করে। তো অলংকার করছে, সৌন্দর্য মণ্ডিত করছে, কিন্তু মানুষকে পরিবর্তন করছে না। মেকআপ, মেকআপ যে করে মানুষ, বা নায়ক নায়িকারা যখন সিনেমা করে, নাটকে, তারা কি করে, চরিত্রের প্রয়োজনে রূপের মধ্যে পরিবর্তন আনে, সেটিকে হচ্ছে মেকআপ করা। তাহলে মেকআপ যে করলে আসল মানুষ কি পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হয়ে যায় না। তার নাম ঠিকই থাকে, তিনি যে মানুষ ঠিকই আছেন, কিন্তু তার বাহ্যিক যে একটা রূপ, সেটিকে পরিবর্তন করা হচ্ছে। তাহলে অলংকার বা গহনা, একজন মানুষ যখন গহনা পরেন তখন তাকে একরকম দেখতে লাগে, কিন্তু গহনা যখন তিনি রেখে দেন না পরে, সেটি কিন্তু তাকে আরেক রকম লাগে। ফলে
মানুষ একই, কিন্তু তাকে কি করছে, মানুষ একই কিন্তু তার গহনা পরলে একটু বেশি সুন্দর লাগছে আর গহনা না পরলে স্বাভাবিক লাগছে। তাহলে অলংকার আবেগ বলতে কি বোঝাচ্ছে, যে ধরনের আবেগ, এই ধরনের বাক্য অর্থের পরিবর্তন না ঘটিয়ে, এই ধরনের আবেগ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে, বাক্যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। না ঘটিয়ে কোমলতা, এক হচ্ছে কোমলতা, দুই হচ্ছে মাধুর্য, তারপর তিন হচ্ছে সংশয়, তারপর হচ্ছে অনুরোধ, তারপর হচ্ছে মিনতি। এগুলো কি করছে, প্রকাশে ব্যবহৃত হয়। তাহলে আমরা উদাহরণে যাই। উদাহরণ কি বলছে, দূর এ কথা কি বলতে আছে, দূর এ কথা কি বলতে আছে, এ কথা কি বলতে আছে, তাই না? এই যে দেখুন, দূর এ কথা কি বলতে আছে, এটা কি বলার মতো কিছু হলো? এই যে দূরটাকে বাদ দেন, এ কথা কি বলতে আছে, একই, এটুক বাদ দিলে এ কথা কি বলতে আছে, প্রশ্নটা থেকে যাচ্ছে। দূর এ কথা কি বলতে আছে, তার মানে কি, এই দূর এটা গহনার মতো কাজ করছে, অলংকার। এ থাকলেও অর্থের পরিবর্তন হবে না, না থাকলেও অর্থের পরিবর্তন হবে না। যেমন আমি এরপর একটা উদাহরণ দিব, যে যাকগে ওসব কথা থাক, এরকম যাকগে, যাকগে ওসব কথা থাক। ধরা যাক যে দুইজন বন্ধুর মধ্যে অনেক দিন আগে ঝগড়া হয়েছিল, এবং যে বন্ধু ভুল করেছেন তিনি বলছেন যে আমি আসলে ভুল করেছিলাম বন্ধু, তুই ওই সময়ের ব্যাপারটা মনে রাখিস না, আমার খুব কষ্ট লাগে ওটা মনে পড়লে। তখন পরের বন্ধু বলতেছে, যাকগে ওসব কথা বাদ, কতদিন পরে দেখা হলো, চল আমরা একসাথে বসে চা খাবো, গল্প করব, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে যে স্মৃতিচারণ করব, কি সুন্দর আমাদের দিনগুলো ছিল, যাকগে ওসব বাদ দে। মানে একজন মানুষের সাথে যখন আপনি চলবেন, দীর্ঘদিন আপনি চলবেন, তখন তো কারো না কারোর সাথে কখনো ভুল বোঝাবুঝি হতে পারে, মনোমালিন্য হতে পারে। তো এই যে মনোমালিন্য, ওই সময়টুকু বাদ দিলে বাকি সুন্দর সময়টুকু স্মৃতিচারণ কিন্তু মনে পড়ে। তো একজন বন্ধু যখন সরি বলে ফেলে বা দুঃখ প্রকাশ করে ফেলে কোনো একটা আচরণের জন্য, তখন আরেকজন বন্ধু কি বলে, আরে ব্যাপার না, বাদ দে, ওগুলো কি নিয়ে আমি পড়ে আসি নাকি? তো বলে না যে ওগুলো নিয়ে কি আমি পড়ে আসি নাকি, এই যে সেটা মানে তুড়ি মেরে উড়িয়ে দিল, তাহলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। দেখা যাচ্ছে সে বাদ দিলেও এই বাক্যটাকে, একে যদি বাদ দে ওসব কথা থাক, তো বাক্যের অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না। ধরা যাক আপনি আমি একটা অন্য উদাহরণ দিব, ধরেন আমি যাব না, একটা বাক্য। এখান থেকে যখন আপনি না বাদ দিবেন, তখন কিন্তু এটা হ্যাঁ বোধক হয়ে যাচ্ছে, আমি যাব, অর্থ পাল্টাচ্ছে হ্যাঁ বোধক, তাই না? তাহলে এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি যাব না, তাহলে এখানে না ছিল, আবার আপনি বললেন
তুমি, এখানে আমরা আলাদা করে ফেলি, না বললে, তুমি না বললে যাবে, তুমি না বললে যাবে, এখানেও কিন্তু একটি না আছে। তার মানে দেখুন, এই নাকে বাদ দিলে কি হয়, এই না থাকলেও এটার অর্থ হচ্ছে যাবে, আর এই নাকে যদি কেটে দেন, তুমি বললে যাবে, তার মানে অর্থ পাল্টাচ্ছে না, অর্থ পাল্টাচ্ছে না। অর্থ পাল্টাচ্ছে না বিষয়টাকে কিভাবে বুঝবেন? ধরা যাক আপনি একটা স্বর্ণের অলংকার বানিয়েছেন, আংটি বানিয়েছেন, আংটি পরেছেন, তো আংটি আবার খুলে রেখেছেন, তাহলে আংটি যে পরছেন আপনি কি মানে আপনি কি চেঞ্জ হয়ে গেছেন? আংটি পরলে কি মানুষ অমানুষ হয়ে যাবে, বা সে কি নারী থেকে পুরুষ হয়ে যাবে, বা পুরুষ থেকে নারী হয়ে যাবে? হবে না। তার মানে কি, সে মানুষ যে নামে আছে সেই নামেই থাকবে, তার আইডেন্টিটি, বেসিক আইডেন্টিটি বা পরিচয় পরিবর্তন হবে না। ঠিক এইরকম আবার দেখা যাচ্ছে যে গহনা পড়লেও কিন্তু তার আইডেন্টিটি পরিবর্তন হবে না। অর্থাৎ কিছু কিছু ধরুন যে অলংকার, যেগুলো বাক্যে ব্যবহৃত হচ্ছে, যেরকম শব্দ, কিছু শব্দ বাক্যে ব্যবহার হচ্ছে অলংকারের মতো, গহনার মতো, থাকলে সুন্দর দেখা যায়, না থাকলেও সমস্যা নেই। কারণ কি, সে বাক্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। কিন্তু এখানে দেখুন, আমি যাব না, একে নাকে যদি কেটে দেন, আমি যাব, উত্তর পাল্টে যাবে। তুমি না বললে যাবে, অর্থ পাল্টাচ্ছে না। ফলে এই এই যে না, এখানে যে না, এটা কিন্তু গহনা, অলংকার। কারণ এ থাকলেও কিছু যায় আসে না, এ থাকলেও অর্থ পাল্টাচ্ছে না, না থাকলেও অর্থ পাল্টাচ্ছে না। কাজেই সেটি ভিন্ন বিষয়, এখানে আমি যাব না, আমি শুধু এটি বোঝানোর জন্য এখানে আনলাম যে যাকগে ওসব কথা থাক, এখন বাদ দেন, এইটুক বাদ দিয়ে আপনি এইটুক পড়েন, ওসব কথা থাক। তার মানে একে, এ হচ্ছে দুধ ভাত। ছোট বাচ্চাদের আমরা অনেক সময় খেলতে যাই, বড়রা, ছোট বাচ্চা ওখানে গিয়ে ধর মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলতেছে বা মাঠের মধ্যে ফুটবল খেলতেছে, যে কারণ কি, ওকে বললেও সরবে না, কোনোভাবেই সরাইতে পারবেন না। এখন ওর জন্য কি 20 জনের খেলা বন্ধ থাকবে? তখন কি বলে, আচ্ছা ও থাক, ও দুধ ভাত। তখন ও খুশি, সে খুশি, সবাই খেলতেছে, এখন ও গোল দিলে ওই গোল কাউন্ট হয় না, সবাই ফুটবল খেলতেছে, এখন ওই পিছিয়ে গিয়ে একটা লাথি মারছে, এখন ও একবার এই দিকের বার পোস্টের দিকে যাচ্ছে গোল দিবার, আবার ওই বিপক্ষ দলের দিকেও যাচ্ছে, তার মানে তাকে কেউ ধরতেছে না। ফলে সে কি হচ্ছে, সেই শিশুটি কিন্তু যে খেলার ফলাফল নির্ধারণে ভূমিকা রাখছে না। তার মানে কি, সে অলংকারের মতো কাজ করছে। ঠিক ওইরকম যে যে শিশুটির কথা যে বললাম যে দুধ ভাত, ওরকম। তো দূর, এ কথা কি বলতে আছে, এটুক বাদ দেন, এ কথা কি বলতে আছে, একই কথা। আবার এখানে যাকগে ওসব কথা থাকে। তো আঞ্চলিক ভাষায় বা আমাদের লোকাল স্থানীয় ভাষায় অনেকে এরকম ব্যবহার করে থাকে, যাকগে তুমি কেমন আছো বলো। তার মানে কি, ওসব কথা থাক। এই যে ওসব কথা থাক, সেটি কিন্তু এখানে নির্দেশ করছে। ফলে আমরা 8 ধরনের আবেগ পেয়ে যাচ্ছি। তার মানে আবেগ কি দাঁড়াচ্ছে, এরকম কিছু শব্দ যেগুলো বাক্যের অনুভূতিকে প্রকাশ করে থাকে, এবং এই যে বাক্যের মধ্যে অনুভূতির প্রকাশ, সেটার ক্ষেত্রে আমরা 8 ধরনের আবেগ পেয়ে যাচ্ছি। সিদ্ধান্ত আবেগ, সেটি সিদ্ধান্ত দিবে হ্যাঁ বা যাব, সমর্থন, অনুমোদন। সোজা কথা, সিদ্ধান্ত মানে কি, ফলাফল দিবে। তাহলে ফলাফল দেওয়ার ক্ষেত্রে আমরা কোথায় খেয়াল করব, বাক্যটা খেয়াল করব। এরপর রয়েছে প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ বাক্যের মধ্যে ব্যবহার হওয়ার পরে পরের অংশটুকু কিন্তু প্রশংসা বোঝাবে। যেমন, বাহ তুমি চমৎকার খেলেছো। এখন বাহ, শুধুমাত্র বাহ দেখে আপনি কোনোভাবেই বলতে পারবেন না সেটি প্রশংসা আবেগ নাকি বিস্ময় আবেগ। কারণ কি, এরপরে কে বসেছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর রয়েছে বিরক্তি আবেগ। এটা সহজে বোঝা যাবে, যেমন কিছু আবেগ থাকবে, বাক্য দেখলেই খেয়াল করা যাবে যে সে বিরক্ত প্রকাশ করছে। তারপর আতঙ্কিত হয়ে যায়, অনেক সময় আতঙ্কিত হয়ে যায়। তারপর দেখাচ্ছে যে
যন্ত্রণা, পেইন, দুঃখ, কষ্ট, সেগুলো আতঙ্ক প্রকাশ করছে। আর বিস্ময় আবেগ তো আগেই বলেছি যে আশ্চর্য, বিস্ময়ের সাথে আশ্চর্য সম্পর্ক থাকবে। বিস্ময় মানে সে আশ্চর্য হয়ে গেছে হঠাৎ করে, মানে আনএক্সপেক্টেড। তো এটা হচ্ছে বিস্ময় আবেগ। আর করুণা আবেগ হচ্ছে সিম্প্যাথি, একটা শব্দ দিয়ে মনে রাখবেন যে কারো প্রতি আহা বেচারা কি কষ্টে আছে। দুঃখ, কষ্ট, মায়া, মমতা, সহানুভূতি সবকিছুই হচ্ছে করুণা আবেগের মধ্যে পড়েছে। আর সম্বোধন মানে ডাকাডাকি, হে বালক এদিকে এসো। সম্বোধন কি? সম্বোধন মানে আপনি কাউকে ডাকছেন, তাই না? দেখা যাচ্ছে দূর থেকে যখন বলছে হে বালক, হে বালক এদিকে এসো। তারপর এখানে আমরা আরো আরো পাচ্ছি যে অলংকার আবেগ। অলংকার মানে কি? গহনা, তাই না? গহনা পড়লেও যা, হ্যাঁ, গহনা পড়লে একটু সৌন্দর্যটা বৃদ্ধি হয় বা দেখতে একটু বেশি ভালো লাগে। কিন্তু তার মানে এই না যে গহনা পড়লে মানুষ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যার যে নাম সেই থাকবে, জরিনা জরিনাই থাকবে। গহনা পড়লেই জরিনা সকিনা হয়ে যাবে না, বিষয়টি এরকম। তার মানে মানুষের পরিবর্তন যেরকম হয় না গহনা পড়লে, তো দেখা যাচ্ছে গহনা খুলে রাখলেও কিন্তু তার নাম সেটাই থাকে। ঠিক এরকম একটা বাক্যের মধ্যে কিছু শব্দ বসে, সেটা যদি আপনি বাদ দিয়ে বাকি বাক্যটুকু পড়েন তারপরেও অর্থ যা, সেটা রেখে পড়লেও অর্থ তাই। ফলে এখানে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে অলংকার আবেগ, যেহেতু অলংকার আবেগ এটি একটু ব্যতিক্রম, সেটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না, ভুল করে থাকি। এর জন্যই আমি গহনার উদাহরণটা দিলাম, যে মানুষের ক্ষেত্রে গহনার উদাহরণটা দিলাম যেন খুব সহজে মনে থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং পরিচ্ছেদ 25 সম্পর্কিত যে আবেগ, সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা পারবো আশা করি। এবং আমরা অনুশীলন করে দেখব যে আমাদের কোনো কনফিউশন কাজ করে কিনা। আশা করি কনফিউশন তৈরি হবে না, সবগুলোই আমরা পারবো। এবং আমরা চেষ্টা করব যে 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 বইয়ে যেগুলো একটি দুটি করে উদাহরণ রয়েছে, সেই ধরনের আবেগ দিয়ে আমরা খাতায় লিখবো, দুই একটি করে লিখবো। লিখলে সেটি আরো নিশ্চিত হবে। মানুষ যখন নিজে প্রশ্ন করে এবং বানিয়ে লিখে, তখন কিন্তু সেটা তার বেশি মনে থাকে এবং সেটি তার যে অস্পষ্টতা থাকে সেটিকে দূর করে দেয়। ফলে এটি আমাদের জন্য ইতিবাচক হতে পারে। আশা করি আমরা আজকে ক্লাস বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।